হ্যালো, আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন নিয়ে। আমার এই নোটটা পড়লে আশা করি আর সুন্দরবন নিয়ে যত ধরনের প্রশ্ন আসুক আর কোনো কনফিউশন থাকবে না, সবগুলো অ্যান্সার করা যাবে। তো আমি আলোচনা করছি। ফার্স্টে আমি লিখে নিয়েছি সুন্দরবন বাংলাদেশের কয়টা জেলায় বিস্তৃত, কয়টা জেলা নিয়ে সুন্দরবন বিস্তৃত। সেটা হচ্ছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা। এই তিনটাকে সহজে মনে রাখতে পারেন খুবাসা দিয়ে। খুবাসা হচ্ছে খু দিয়ে খুলনা, বা দিয়ে বাগেরহাট, সা দিয়ে হচ্ছে সাতক্ষীরা। তাহলে তিনটা জেলা হচ্ছে সুন্দরবন বিস্তৃত, এই তিনটা জেলা নিয়ে। তারপর এই সুন্দরবন কিন্তু ভারতেও আছে, আবার বাংলাদেশেও আছে। ভারতের অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পুরাটাতেই সুন্দরবন আছে। তাহলে এই সুন্দরবন আয়তনটা দেখে নেই। সুন্দরবন আয়তন, মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। মোট আয়তন বাংলাদেশ এবং ভারত মিলে পুরাটা মিলে হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার সুন্দরবন। আর এর মধ্যে শুধু বাংলাদেশের আছে 6,017 কিলোমিটার, 6,017 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন হচ্ছে এটা। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, এটা তুমি ফার্স্টে বললামই। তারপরে এই সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে 1997 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি বলা হয় ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কত সালে, তাহলে সেটা হবে 1997 সালে। তারপর রামসার সাইট, ইউনেস্কো যে রামসার সাইটে যুক্ত হয়, এখানে দুইটা সাল আছে। একটা হচ্ছে 11 সাল আর একটা হচ্ছে 1992 সাল। একটা হচ্ছে রামসার সাইটে যুক্ত হয় বাংলাদেশ, রামসার সাইটে যুক্ত 1992 সালে। তারপর রামসার সাইট হিসেবে ঘোষণা পায় সুন্দরবন, সেটা হচ্ছে 11 সালে। তো অপশনে যেটাই থাকুক সেটা দিতে হবে। তারপর সুন্দরবনের প্রধান গাছ হচ্ছে সুন্দরী। এই সুন্দরী নামকরণ থেকেই কিন্তু এই সুন্দরী থেকে সুন্দরবনের নামকরণ করা হয়। এই যে আমরা বলি সুন্দরবন, এই সুন্দরবন নামটাই আসছে সুন্দরী এই গাছটা থেকে। তারপর আরও অন্যান্য গাছ আছে, সেগুলো হচ্ছে গেওয়া, তারপর গরান, কেওড়া, বাইন। এগুলো হচ্ছে সুন্দরবনে আরও বিখ্যাত অন্যান্য গাছ। তারপর মোট অভয়ারণ্য আছে 3টা। সুন্দরবনের অভয়ারণ্য হচ্ছে এই যে 3টা জায়গা আছে, সুন্দরবনের পশ্চিম, তারপর সুন্দরবনের দক্ষিণ, সুন্দরবনের পূর্ব। এই 3টা জায়গায় এই যে পশ্চিম, দক্ষিণ, পূর্ব, এই 3টা জায়গায় হচ্ছে এখানে প্রাণীদের একটা নিরাপত্তা আছে। এখানে প্রাণীদেরকে শিকার করা যায় না। তারপরে গাছ কাটা সম্পূর্ণ নিষেধ। তাদেরকে মারাও যাবে না, শিকারও করা যাবে না, গাছ কাটা যাবে না। এই জায়গায় প্রাণীদের একটা নিরাপত্তা আছে, এই জন্য এটাকে অভয়ারণ্য বলা হয়। এই 3টে সুন্দরবনের প্রশ্ন আসতে পারে, সুন্দরবনের অভয়ারণ্য কয়টা, তাহলে হবে 3টা। সুন্দরবনের পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ। ওকে। তারপর সুন্দরবনের প্রধান নদী হচ্ছে পশুর নদী। পশুর নদীটা হচ্ছে সুন্দরবনের প্রধান নদী। আরও অন্যান্য নদী আছে, শিবসা, বলেশ্বর, তারপর রায়মঙ্গল, এগুলো হচ্ছে অন্যান্য নদী, কিন্তু প্রধান নদী হচ্ছে পশুর নদী। নেক্সট, সুন্দরবনের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। সুন্দরবনের যে দক্ষিণ পাশটা, এই দক্ষিণ পাশে কিন্তু বঙ্গোপসাগর। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় ক্যামেরা ট্র্যাপিং, আর একটা হচ্ছে পাগমার্ক। এই পাগমার্কটা আগে ব্যবহৃত হতো। পাগমার্কটা হচ্ছে বাঘ যে হাঁটে তার পায়ের ছাপের উপর তার পায়ের ছাপ গণনা করে তখন হিসেব করা হতো যে সুন্দরবনে কয়টা বাঘ আছে। এটা অনেক ট্রেডিশনাল পদ্ধতি, এখন আর এটা ব্যবহৃত হয় না। এখন বর্তমানে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি। সুন্দরবনে যে ক্যামেরা লাগানো হয়েছে, তো প্রত্যেকটা বাঘের ডোরা কাটা তো আলাদা, গায়ের যে ডোরা এগুলো আলাদা। তখন এই ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে এটা সুন্দরবনে বাঘ কয়টা কী এভাবে হিসাব করা হয়। তাহলে সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত বর্তমানে হচ্ছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি। তারপর বিখ্যাত হরিণ হচ্ছে চিত্রা হরিণ। সুন্দরবনের বিখ্যাত হরিণের নাম হচ্ছে চিত্রা হরিণ। সুন্দরবন থেকে প্রাপ্ত অর্থকরী পণ্য। সুন্দরবন এই সুন্দরবনের থেকে কিন্তু ওখানকার মানুষরা পুরা জীবিকা নির্বাহ করে। কিভাবে করে? যেমন মধু সংগ্রহ করে, মোম সংগ্রহ করে, গুলপাতা সংগ্রহ করে, মাছ ধরে, তারা এগুলা করে তাদের জীবিকা নির্বাহ করে। তারপরে এই যে সুন্দরবন দিবস, আমাদের কিন্তু একটা সুন্দরবন দিবস আছে, সেটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কিন্তু ভালোবাসা দিবসও, কিন্তু 14 ফেব্রুয়ারি আমাদের ভুলে গেলে চলবে না, সেটা সুন্দরবন দিবস। এটা কিন্তু কেউ মনে রাখে না, কিন্তু 14 ফেব্রুয়ারি হচ্ছে সুন্দরবন দিবস।
তারপর সুন্দরবনে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে, মানে কি বলবো, এটা স্যাড একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা হচ্ছে 9 ডিসেম্বর 2014 সালে সুন্দরবনের যে শেলা নদী আছে বাগেরহাটের কাছে, এখানে একটা তেলবাহী ট্যাঙ্কার প্রায় 3.5 লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে, মানে কুয়াশার কারণে আরেকটা জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। মানে একটা তেলবাহী ট্যাঙ্কার কুয়াশার কারণে আরেকটা জাহাজের সাথে ধাক্কা খেয়ে 9 ডিসেম্বর 2014 সালে ডুবে যায়। এতে করে পানির উপরে মানে এই তেলটা তো ছড়ায় যায়, 4-5 কিলোমিটার পর্যন্ত ছড়ায় যায়। এর ফলে মাছ, কাঁকড়া, তারপর গাছের শ্বাসমূল একদম বন্ধ হয়ে যায়। মানে তেলটা ছড়ে যাওয়ার কারণে অনেক প্রাণীর মারা যায়, তারপর মানুষের জীবিকাও বন্ধ হয়ে যায়। মানে তো অনেক প্রাণী মারা যায়, তারা শ্বাস নিতে পারতেছিল না এই যে তেলটার কারণে। আর এই ফার্নেস অয়েলটা হচ্ছে সহজে নষ্ট হয় না, মানে 3-4 বছর পর্যন্ত একদম কাদার নিচে থেকে যায়। তো যার কারণে এই প্রাণীগুলো মারা গেছে। একটা খুবই দুর্ঘটনা, খারাপ একটা ঘটনা ঘটেছে 2014 সালে 9 ডিসেম্বর, তারিখটা মনে রাখতে হবে। তারপর এই তেলটা অপসারণ করা হয় সরকার, তারপর নৌবাহিনী এবং স্থানীয় লোকেরা প্রচুর ভূমিকা পালন করে এখানে। তারা চুল, তারপরে বিভিন্ন জিনিস দিয়ে, ওখান থেকে কাপড় দিয়ে তারা তেল অপসারণ করে ওখান থেকে। তারপর সরকার, নৌবাহিনী তারা সাহায্য করে। প্রায় 50 দিন পরে তেল অপসারণের কাজ শেষ হয়। মানে খুবই কষ্টকর একটা ঘটনা ঘটে গেছে। তারপর সুন্দরবনে আরেকটা প্রধান সমস্যা হচ্ছে ওখানে হচ্ছে খাবারের পানি নেই। খাবারের পানি নাই হচ্ছে ওখানে পানিটা হচ্ছে লবণাক্ত। কারণ সুন্দরবনের পাশেই তো, দক্ষিণেই তো বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের যে জোয়ার ভাটার ফলে এই যে পানিগুলো হচ্ছে সমুদ্রের ভিতরে, মানে সুন্দরবনের ভিতরে ঢুকে যায়, সমুদ্র থেকে সুন্দরবনের ভিতরে ঢুকে যায় লবণাক্ত পানিটা। যার কারণে সুন্দরবনের পানিটা এত বেশি লবণাক্ত। আর ওখানকার মানুষ এই লবণাক্ত পানি কিভাবে খাবে? সেজন্য তারা যে বৃষ্টির পানি ওইটা মজুত করে, তারা পুকুরে মজুত করে, বা ওই যে পানির ট্যাঙ্কি আছে ওখানে তারা মজুত করে রাখে। এই ট্যাঙ্কিগুলো আবার স্থানীয় লোকেরা এসে বসায় দিয়ে যায় সরকারের পক্ষ থেকে। তো এইভাবে তারা পানি, মানে লবণাক্ত পানি তো আর খাওয়া যায় না, এভাবে তারা পানি মজুত করে তারা পানি খায়। আর বাংলাদেশ আর ভারতের সুন্দরবনকে আলাদা করেছে। বাংলাদেশে একটা হারিয়াভাঙ্গা নদী আছে, এই নদী কিন্তু তাদেরকে বিভক্ত করেছে। এই যে বললাম বাংলাদেশ আর ভারতের মধ্যে সুন্দরবনটা রয়েছে, তাহলে এই দুই সুন্দরবনের মধ্যে একটা নদী রয়েছে, সেটা হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। ওকে, আশা করি সুন্দরবন নিয়ে এটুকু জানলে এনাফ। এটুকু প্রশ্ন পড়লেই আশা করি সুন্দরবন থেকে যত ধরনের প্রশ্ন আসে সবগুলো অ্যান্সার করা যাবে। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।